সবাইকে সালাম জানিয়ে এবং রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা পড়ব বায়োকেমিস্ট্রি পটাশিয়াম হোমিওস্টেসিস। প্রথমে আমরা শুরু করব এটার কিছু জেনারেল ফিচার্স দিয়ে, তারপর আমরা এটার ফাংশন পড়ব, তারপর এটার রেগুলেশন, অ্যান্ড ফাইনালি কিছু ডিজিজ হয় এটার ডেফিসিয়েন্সি বা এক্সেস হওয়ার কারণে, সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা পড়ছি হোমিওস্টেসিস, পটাশিয়াম হোমিওস্টেসিস এর কিছু জেনারেল ফিচার্স। ফার্স্ট অফ অল শুরু করছি টোটাল বডি potassium content দিয়ে। Total body potassium content of the adult human is 3000 to 4000 millimole, 3000 to 4000 millimole। এখানে ব্র্যাকেটে দেওয়া কথাগুলো ইম্পর্টেন্ট। 1 millimole is equals to 39 milligrams for potassium ion, and 1 gram is equals to 25.5 millimole for potassium ion. So 1 মিলিমোল পটাশিয়াম আয়ন সমান 39 মিলিগ্রাম, ওকে। আর 1 গ্রাম পটাশিয়াম আয়ন ইজ ইকুয়ালস টু 25.5 মিলিমোল, ঠিক আছে, 25.5 মিলিমোল। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম কি? পটাশিয়াম ইসিএফেও থাকে, আইসিএফেও থাকে। পটাশিয়াম ইসিএফে থাকে হলো 2% আর আইসিএফে থাকে 98%। ইসিএফে 2%, আইসিএফে 92%, ঠিক আছে। এরপর আসি পটাশিয়াম ব্যালেন্স। পটাশিয়াম ব্যালেন্সের ক্ষেত্রে ইনটেক হবে হলো 50 to 100 মিলিমোল পার ডে, 50 to 100 মিলিমোল পার ডে থ্রু ফ্রুটস, মিটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে কিছু জিনিস ইম্পর্ট্যান্ট, মানে কোন কোন ফুডের মধ্যে পটাশিয়াম পাওয়া যাবে। গ্রিন কোকোনাট ওয়াটারটা প্রথমে বলতে হবে ভাইবা দেওয়ার সময়। আমরা যখন বলবো যে পটাশিয়ামের সোর্স কী, এখানে গ্রিন কোকোনাট ওয়াটারটা প্রথমে টিচাররা বা প্রফেসররা শুনতে চান, ঠিক আছে। তো গ্রিন কোকোনাট ওয়াটার উইথ আর রিচ সোর্স, গ্রিন কোকোনাট ওয়াটারটা আগে বলতে হবে, তারপর আমরা বলবো ব্যানানা, গ্রেপস, অরেঞ্জ, লেমন, টমেটো এক্সেট্রা। এখানে যে অর্ডারে দেওয়া আছে জাস্ট অপোজিট অর্ডারে বলতে হবে আর কি। গ্রিন কোকোনাট ওয়াটারটা মোস্ট রিচেস্ট সোর্স অফ পটাশিয়াম। সো ইনটেক হয় 50 to 100 মিলিমোল পার ডে। এটার সোর্স হলো গ্রিন কোকোনাট ওয়াটার, ব্যানানা, গ্রেপস, অরেঞ্জ, লেমন, টমেটো এক্সেট্রা। এর পরের পেজে আসি, আউটপুট কিভাবে হয়। আউটপুট হয় হলো যতটুকু ইনপুট হবে ততটুকুই আউটপুট হবে। যদি ইনপুট আর আউটপুটের মধ্যে ডিফারেন্স থাকে তাহলে আইদার হাইপোক্যালেমিয়া অথবা হাইপারক্যালেমিয়া হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আউটপুট হয় হলো 50 to 100 মিলিমোল পার ডে। কোন কোন মাধ্যমে হয়? ইউরিনের মাধ্যমে 90% হয়, 90 মিলিমোল পার ডে। ফিসিসের মাধ্যমে 5 to 10% হয়, 5 to 10 মিলিমোল পার ডে। আর সোয়েট এর মাধ্যমে লেস দ্যান 5% হয়, লেস দ্যান 5 মিলিমোল পার ডে, ঠিক আছে। সো আউটপুট আর ইনপুট এর অ্যামাউন্ট সেম। আউটপুট হয় হলো ইউরিনের মাধ্যমে 90%, ফিসিসের মাধ্যমে 5 to 10%, সোয়েট এর মাধ্যমে লেস দ্যান 5%। এবার আমরা আসি ফ্যাক্টরস রেগুলেটিং ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স। এটা একটা ইম্পর্ট্যান্ট টেবিল, এটা পুরোটা মুখস্থ করতে হবে। এখান থেকে প্রফের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেগুলেটিং পটাশিয়াম ফ্লাক্স, পটাশিয়াম ফ্লাক্স, সেগুলো হলো এই যে ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালকালোসিস, বেটা অ্যাগনিস্ট, ফর এক্সাম্পল এপিনেফ্রিন, আলফা ব্লকার্স, থাইরক্সিন এক্সেট্রা। আমরা আবার পড়ি জিনিসটা যেন মুখস্থ হয়ে যায়। ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালকালোসিস, বেটা অ্যাগনিস্ট, আলফা ব্লকার। ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালকালোসিস, বেটা অ্যাগনিস্ট, আলফা ব্লকার। ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালকালোসিস, বেটা অ্যাগনিস্ট, আলফা ব্লকার। এটা কি করে? এই জিনিসগুলো হইল পটাশিয়াম ইনফ্লাক্স করে, এবং এটার ইফেক্ট হলো সিরাম পটাশিয়াম লেভেলের উপর ইফেক্ট হলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। ব্লাড থেকে সেলের মধ্যে ইনফ্লাক্স করতেছে, এই জন্য হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতেছে ওভারঅল। এরপর আমরা পড়ব যে ইফ্লাক্স কোন কোন ফ্যাক্টরগুলো করে, মানে সেলের মধ্যে থেকে ব্লাড স্ট্রিমের মধ্যে কোন কোন জিনিসগুলো পটাশিয়ামকে বের করে নিয়ে আসে,
সেগুলো হলো গ্লুকোজ। ফার্স্ট অফ অল আছে হলো গ্লুকোজ, তারপর ইসিএফ হাইপার অসমোলারিটি। ইসিএফের হাইপার অসমোলারিটি মানে কি? ইসিএফের মধ্যে ইসিএফের মধ্যে আচ্ছা, ইসিএফের হাইপার অসমোলারিটি মানে হলো ইসিএফের মধ্যে ওয়াটার কম আসে, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস বেশি আসে। সো এই জন্য সেল থেকে পটাশিয়াম বের হয়ে যাবে ব্লাড স্ট্রিমে, ঠিক আছে। তারপর অ্যাকিউট পটাশিয়াম ডেফিসিট, পটাশিয়ামের যদি ডেফিসিট থাকে ব্লাড স্ট্রিমের মধ্যে তখন সেল থেকে বের হয়ে আসবে। অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিসের সময় ইফ্লাক্স হয়। তারপর আলফা অ্যাগনিস্ট, ফর এক্সাম্পল নরএপিনেফ্রিন আর বেটা ব্লকার্স। এখানে উপরে ছিল ইনফ্লাক্সের সময় ছিল বেটা অ্যাগনিস্ট অ্যান্ড আলফা ব্লকার্স, আর নিচে ইফ্লাক্সের সময় আলফা অ্যাগনিস্ট অ্যান্ড বেটা ব্লকার্স, ঠিক আছে। তো জিনিসগুলো আমরা কয়েকটা বার পড়ি তাহলে মুখস্থ হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল ইফ্লাক্স করে হলো গ্লুকাগন, দেন ইসিএফ হাইপার অসমোলারিটি, অ্যাকিউট পটাশিয়াম ডেফিসিট, অ্যাসিডোসিস, আলফা অ্যাগনিস্ট ফর এক্সাম্পল নরএপিনেফ্রিন, বেটা ব্লকার্স। গ্লুকাগন, ইসিএফ হাইপার অসমোলারিটি, অ্যাকিউট পটাশিয়াম ডেফিসিট, অ্যাসিডোসিস, আলফা অ্যাগনিস্ট or norepinephrine, alpha agonist for example norepinephrine, beta blockers. Glucagon, ECF hyperosmolarity, acute potassium deficit, acidosis, alpha agonist, for example norepinephrine and beta blockers. এই জিনিসগুলো পটাশিয়াম ইফ্লাক্স করবে ফ্রম সেল টু ব্লাড স্ট্রিম আর কি। তারপর আসি, আমাদের পড়তে হবে যে ফাংশনস অফ পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়ামের ফাংশন কি? It is concerned with resting membrane potential, RPM action potential and tissue excitability. সোডিয়ামেরও ফাংশন একটা ফাংশন কমন আছে এখানে। ফার্স্ট ফাংশনটাই কনসার্ন উইথ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড টিস্যু এক্সাইটেবিলিটি। তারপর মেইনটেনেন্স অফ আইসিএফ অসমোলারিটি অ্যান্ড সেল ভলিউম। সোডিয়ামের জন্য ছিল যে মেইনটেনেন্স অফ ইসিএফ অসমোলারিটি, আর পটাশিয়ামের জন্য মেইনটেনেন্স অফ আইসিএফ অসমোলারিটি অ্যান্ড সেল ভলিউম। তারপর কনসার্ন উইথ মেইনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটাও সোডিয়ামের সাথে মিলে যায়। হেল্পস ইন নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সিনথেসিসে পটাশিয়াম সাহায্য করে। ফ্যাসিলিটেট সেল গ্রোথ হইতে পটাশিয়াম সাহায্য করে। তারপর রেগুলেট ব্লাড পিএইচ, ব্লাডের যে পিএইচ লেভেলটা আছে সেগুলোকে রেগুলেট করে, সেগুলোকে মেনটেন করে, ঠিক আছে, কম বেশি হইতে দেয় না। তাহলে ফাংশন কী কী আছে? কনসার্নড উইথ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড টিস্যু এক্সাইটেবিলিটি, মেইনটেনেন্স অফ আইসিএফ অসমোলারিটি অ্যান্ড সেল ভলিউম, কনসার্নড উইথ মেইনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, হেল্পস ইন নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন সিনথেসিস, ফ্যাসিলিটেট সেল গ্রোথ অ্যান্ড রেগুলেট ব্লাড পিএইচ লেভেল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পড়ব রেগুলেশন অফ প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন, হরমোনাল রেগুলেশন। হ্যাঁ, সো প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন রেগুলেট হয় হলো দুইটা মাধ্যম দিয়ে, একটা হলো শর্ট টার্ম রেগুলেশন আর একটা হলো এই যে নিচে দেখা যাচ্ছে লং টার্ম রেগুলেশন। শর্ট টার্ম রেগুলেশন রোল অফ ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স হয় এখানে, আর লং টার্ম রেগুলেশন রোল অফ কিডনি দ্বারা হয়, ঠিক আছে। এখন আমরা প্যারাগ্রাফগুলো পড়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা, শর্ট টার্ম রেগুলেশন, ইট ইজ দ্য রোল অফ ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স। এখানে কি হয়? ইট ইজ মোস্টলি ডান বাই ইনসুলিন, অ্যালডোস্টেরন অ্যান্ড ক্যাটেকোলামাইন্স বাই টার্নিং ট্রান্সমেমব্রেন বাই টিউনিং ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স। আমরা এই টেবিলটাতে পড়লাম না যে ইনসুলিন, তারপর অ্যালডোস্টেরন, তারপর এই যে অ্যালকালোসিস যখন হয় তখন হইল ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম হয়, পটাশিয়াম হয়, ইনফ্লাক্স অফ পটাশিয়াম হয়। সো এখানে সেটাই বলছে যে ইট ইজ মোস্টলি ডান বাই, এই যে শর্ট টার্ম রেগুলেশনটা মোস্টলি ডান বাই ইনসুলিন, অ্যালডোস্টেরন অ্যান্ড ক্যাটেকোলামাইন্স। শর্ট টার্ম রেগুলেশন ইজ মোস্টলি ডান বাই ইনসুলিন, অ্যালডোস্টেরন অ্যান্ড ক্যাটেকোলামাইন্স বাই টিউনিং ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, ঠিক আছে। দেখি, হাইপারক্যালেমিয়া স্টিমুলেটস দি রিলিজ অফ ইনসুলিন, অ্যালডোস্টেরন অ্যান্ড ক্যাটেকোলামাইন্স। ব্লাডের মধ্যে পটাশিয়াম বেশি, এটাকে বলতেছি হাইপারক্যালেমিয়া হইলে ইনসুলিন, অ্যালডোস্টেরন, ক্যাটেকোলামাইনের সিক্রিশন বেড়ে যাবে।
সিক্রেশন বেড়ে যাবে, ঠিক আছে। রিলিজ অফ অ্যালডোস্টেরন, ইনসুলিন, ক্যাটেকোলামাইন এগুলো বেড়ে যাবে। অল দিজ হরমোনস কুইকলি কজ পটাশিয়াম ইনফ্লাক্স ইনটু দ্য সেল টু কিপ দ্য সেরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন within tolerable range that ensure optimum cardiovascular and neuromuscular function. যদি এই যে পটাশিয়ামটা সেলের মধ্যে না যায়, হাইপার ক্যালেমিয়ার সময় যদি পটাশিয়ামটা সেল আপটেক না করে, সেল যদি পটাশিয়াম আপটেক না করে, তাহলে কার্ডিওভ্যাস্কুলার প্রবলেম হবে, নিউরোমাস্কুলার প্রবলেম হতে পারে। এই জন্য অপটিমাম কার্ডিওভ্যাস্কুলার এবং নিউরোমাস্কুলার ফাংশন মেনটেন করার জন্য আমাদের এই যে ব্লাডের মধ্যে অতিরিক্ত পটাশিয়ামগুলো সেল এর মধ্যে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। সো এই জন্যই ইনসুলিন, অ্যালডোস্টেরন, ক্যাটেকোলামাইন্স এগুলো রিলিজ হয়। তারপর আসি ইন হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া ইনহিবিটস দ্য রিলিজ অফ ইনসুলিন অ্যান্ড অ্যালডোস্টেরন। ইনসুলিন এবং অ্যালডোস্টেরনের রিলিজটাকে হাইপোক্যালেমিয়া ইনহিবিট করে দেয়, ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট পটাশিয়াম ইনফ্লাক্স ইনটু দ্য সেল ইজ ইনহিবিটেড দ্যাট অ্যালাউজ quick potassium efflux from the cell, আচ্ছা, এই যে আগে কী করতেছিলাম, পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাচ্ছিলাম। এখন সেলের মধ্যে পটাশিয়ামটা এখন আর যাচ্ছে না, যেহেতু হাইপোক্যালেমিয়া হয়েছে, এখন আর পটাশিয়ামটা যাচ্ছে না সেল থেকে। এখন পটাশিয়ামকে ব্লাড স্ট্রিমের মধ্যে মানে বাইরে বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট পটাশিয়াম ইনফ্লাক্স ইনটু দ্য সেল ইজ ইনহিবিট করে দেওয়া হলো, দ্যাট allows quick potassium efflux from the cell, ঠিক আছে। This keeps the serum potassium concentration within tolerable range that ensures optimum cardiovascular and neuromuscular function, ঠিক আছে। এরপর আসি লং টার্ম রেগুলেশন অফ পটাশিয়াম কনসেন্ট্রেশন। এখানে কিডনির রোল আছে, কিডনি এই জায়গায় কাজ করে, ঠিক আছে। ওখানে তো বলতেছিলাম যে সেল আর ব্লাড স্ট্রিমের মধ্যে পটাশিয়ামের ইফ্লাক্স। এখানে বলতেছি কিডনির ফাংশন আছে, ঠিক আছে। লং টার্ম রেগুলেশন, ইট ইজ দ্য রোল অফ কিডনি। ইট ইজ ডান বাই অ্যালডোস্টেরন বাই রেগুলেটিং রেনাল potassium excretion or retention, ঠিক আছে। is done by aldosterone by regulating renal potassium excretion or retention. Renal response starts late and takes time to be completed. Renal response-টা সেটা হলো starts late and takes time to be completed, এই জন্যই বলতেছি যে long-term regulation. Hyperkalemia directly stimulates aldosterone secretion from adrenal cortex to increase renal potassium excretion ঠিক আছে। সো হাইপারক্যালেমিয়া যখন হয়, ব্লাড স্ট্রিমের মধ্যে অতিরিক্ত পটাশিয়াম আয়ন জমে গেছে, সেখানে তখন এই যে কিডনির এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড যেটাকে বলি আমরা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড অথবা সুপ্রারেনাল গ্ল্যান্ড যেটা আছে, এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়। অ্যালডোস্টেরন রিলিজ হয়ে এই যে কিডনিতে পটাশিয়ামকে এক্সক্রিট করে দেওয়ার জন্য স্টিমুলেট করে, ঠিক আছে। আর হাইপোক্যালেমিয়াতে কী হয়, অ্যান্ড ইন হাইপোক্যালেমিয়া দেয়ার ইজ রিডাকশন অফ রেনাল পটাশিয়াম এক্সক্রিশন ডিউ টু সুপ্রেশন অফ অ্যালডোস্টেরন সিক্রিশন ফ্রম অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন সিক্রিট হওয়া বন্ধ হয়ে যায়। অ্যালডোস্টেরন কম থাকলে এই যে পটাশিয়ামকে এক্সক্রিট করে দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটাও কমে যায়। সো পটাশিয়াম এক্সক্রিশন ডিক্রিজেস। দিস গ্র্যাজুয়ালি ব্রিংস দ্য সেরাম কনসেন্ট্রেশন ব্যাক টু নর্মাল, ঠিক আছে। খুবই ছোট একটা প্যারাগ্রাফ, খুবই ইজি মেকানিজম, এটা আমরা পড়ে নিব। আচ্ছা, এবার আমরা আসি যে হাইপারক্যালেমিয়া আর হাইপোক্যালেমিয়া, মানে বেসিক্যালি পটাশিয়ামের কনসেন্ট্রেশন যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কি ডিজিজ হইতে পারে, মানে হাইপারক্যালেমিয়া আর হাইপোক্যালেমিয়াই হবে। এখন এগুলা হইলে কি হয় আমরা সেটা দেখব, ঠিক আছে। কেন হয় এবং কি হয় সেটা আমরা দেখব। সব কিছু পড়ার দরকার নেই, ছোট ছোট করে অল্প অল্প করে পড়লেই পাস করার জন্য এনাফ, ঠিক আছে। এখন আমরা দেখি যে হাইপারক্যালেমিয়া আমরা কখন বলতেছি। হাইপারক্যালেমিয়া হইল সেরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন যখন গ্রেটার দ্যান 5 মিলিমোল পার লিটার হয়ে যাবে।
সেরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন যখন গ্রেটার দ্যান 5 মিলিমোল পার লিটার হয়ে যাবে সেটাকে আমরা বলতেছি হলো হাইপার ক্যালেমিয়া। সেরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন যখন গ্রেটার দ্যান 5 মিলিমোল পার লিটার হয়ে যাবে আমরা সেটাকে বলতেছি হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়ার কজেস কি? হাইপার ক্যালেমিয়ার কজেস কি? এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে হাইপার ক্যালেমিয়া হবে। হাইপার ক্যালেমিয়ার কজেস কি? ডিক্রিজড রেনাল পটাশিয়াম এক্সক্রিশন ইজ দ্য কমনেস্ট কজ। রেনাল পটাশিয়াম এক্সক্রিশন কমে যাচ্ছে, এটা একটা কজ। এবং কোন ডিজিজে এই কজটা হয়? রেনাল ফেলিয়ার, নেফ্রাইটিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এক্সেট্রা। রেনাল ফেলিয়ার, নেফ্রাইটিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এক্সেট্রা, ঠিক আছে? রেনাল এক্সক্রিশন কমে যায়, ঠিক আছে? এরপর আরও আছে অ্যালডোস্টেরন রেসিস্ট্যান্স হয়, এটা একটা ইম্পর্টেন্ট রিজন। প্রাইমারি হাইপো অ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট অ্যাবিউজ, তারপর হাইপার রেনিনিজম, ACE অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অ্যাবিউজ। এই জিনিসগুলো হলো মানে ডিজিজেস ইন উইচ অর ক্লিনিক্যাল কন্ডিশনস ইন উইচ এই যে রেনাল পটাশিয়াম এক্সক্রিশন কমে যায়, ঠিক আছে? এটা হলো কমনেস্ট কজ। এরপর আসি টিস্যু ব্রেকডাউন, সেল লাইসিস। হ্যাঁ, টিস্যু ব্রেকডাউন, সেল লাইসিস। হেমোলাইসিসের সময় এটা হয়। কেমোথেরাপি, রেডিওথেরাপি, ম্যাসিভ ইনজুরি, সিভিয়ার বার্ন, র্যাবডোমায়োলাইসিস, এই কন্ডিশনগুলোতে টিস্যু ব্রেকডাউন অফ পটাশিয়াম হয়, ঠিক আছে? টিস্যু ব্রেকডাউন হয়। আচ্ছা, তারপর রিডিস্ট্রিবিউশন। হ্যাঁ, রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম বাই পটাশিয়াম ইফ্লাক্স ফ্রম সেল, ঠিক আছে? রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম বাই পটাশিয়াম ইফ্লাক্স ফ্রম সেল। এই রিডিস্ট্রিবিউশনটা কোন কন্ডিশনে হয়? অ্যাসিডেমিয়া, বেটা ব্লকার, নরএপিনেফ্রিন, ইনসুলিন ল্যাক এক্সেট্রা, ঠিক আছে? তারপর কি আছে? ইনক্রিজড পটাশিয়াম ইনটেক, এক্সেস ইনফিউশন অফ পটাশিয়াম অর পটাশিয়াম বেসড মেডিকেশন নেওয়ার জন্য এই জিনিসটা হয়। তারপর কি? সিউডো হাইপার ক্যালেমিয়া, স্পুরিয়াস হাইপার ক্যালেমিয়া বলে এটাকে। হেমোলাইসিস আফটার কালেকশন অফ ব্লাড কালেক্ট করার পর হেমোলাইসিস হইতে পারে। ডিলেইড সেরাম সেপারেশন ফ্রম ক্লট, সিভিয়ার থ্রম্বোসাইটোসিস, প্ল্যাটেলেট কাউন্ট হলো গ্রেটার দ্যান 10 লাখ, আর সিভিয়ার লিউকোসাইটোসিস, WBC কাউন্ট ইজ গ্রেটার দ্যান 2 লাখ যখন হয় তখন এই যে সিউডো হাইপার ক্যালেমিয়া হয়, ঠিক আছে? এরপর আসি আমরা কনসিকুয়েন্সে, ঠিক আছে? কনসিকুয়েন্সেস কি? কনসিকুয়েন্সেস অর কমপ্লিকেশনস অফ হাইপারক্যালেমিয়া হলো কার্ডিয়াক অ্যারিথমিয়া হইতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, টিংলিং অ্যান্ড প্যারাস্থেসিস হইতে পারে, প্যারালাইসিস হইতে পারে, অ্যান্ড প্যারালাইটিক আইলিয়াস হইতে পারে, রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হইতে পারে, ঠিক আছে? Hyperkalemia is less common than hypokalemia, but it is more dangerous and acute and cause sudden death without warning. Hypokalemia is safer than hyperkalemia, ঠিক আছে? এখন টিচাররা জিজ্ঞাসা করবে যে কোনটা বেশি ডেঞ্জারাস, হাইপারক্যালেমিয়া আর হাইপোক্যালেমিয়া? বলতে হবে হাইপারক্যালেমিয়া, ঠিক আছে? কারণ এটা সাডেন ডেথ কজ করে। হাইপোক্যালেমিয়াতে প্রথম বোঝা যায় যে লোকটার হাইপোক্যালেমিয়া আছে, কিন্তু হাইপারক্যালেমিয়া হইলে হঠাৎ করে পেশেন্ট মারা যাবে, পরে ফরেনসিক করলে দেখা যাবে যে তার ব্লাডের মধ্যে অতিরিক্ত পটাশিয়াম কনসেন্ট্রেশন ছিল। তো এই হলো হাইপারক্যালেমিয়া সম্পর্কে কথাবার্তা। এরপর আসি হলো আমরা হাইপোক্যালেমিয়াতে। হাইপোক্যালেমিয়া মানে সিরাম কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম, সিরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন ইজ লেস দ্যান 3.5। ওইদিকে হাইপারক্যালেমিয়াতে গ্রেটার দ্যান 5.0 মোল পার লিটার হইলে হাইপারক্যালেমিয়া বলতেছিলাম, আর হাইপোক্যালেমিয়াতে লেস দ্যান 3.5 মিলিমোল পার লিটার হলে হাইপোক্যালেমিয়া বলবো, ঠিক আছে? লেস দ্যান 3.5 মিলিমোল পার লিটার হলে হাইপোক্যালেমিয়া বলবো।
কজেস অফ হাইপোক্যালেমিয়া কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পটাশিয়াম লস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পটাশিয়াম লস, ঠিক আছে। So, causes of hypokalemia কি? Gastrointestinal potassium loss. Here urinary potassium is less than 20 millimole per day, ঠিক আছে। less than 20 millimole per day থাকবে। Gastrointestinal potassium loss হবে, it is the commonest cause of hypokalemia, ঠিক আছে। এখন কোন কোন কন্ডিশনে হয়? ডায়রিয়া, কোলোস্টমি, আইলিওস্টমি, ইন্টেস্টাইনাল ফিস্টিউলা, ল্যাক্সেটিভ অ্যাবিউজ, তারপর ভমিটিং, ন্যাসোগ্যাস্ট্রিক সাকশন এক্সেট্রা, এই জায়গাগুলোতে হাইপোক্যালেমিয়া হয়, ঠিক আছে, হাইপোক্যালেমিয়া হয়। তারপর আরও কজেস আছে, যেটা হলো রেনাল পটাশিয়াম লস, এটাও একটা কমন কজ। রেনাল পটাশিয়াম লস হইল রেনাল কজেস, ফর এক্সাম্পল সল্ট লুজিং নেফ্রোপ্যাথিস হইতে পারে। তারপর এক্সট্রা রেনাল কজেস হবে হলো এই যে হাইপার অ্যালডোস্টেরনিজম, তারপর কুশিংস সিনড্রোম, রেনিন সিক্রিটিং টিউমার, যে জায়গা থেকে রেনিন সিক্রিট হয় ওই জায়গাতে টিউমার হয়ে গেছে। তারপর স্টেরয়েড থেরাপি, অসমোটিক ডাইউরেসিস হবে, লুপ ডাইউরেটিক অ্যাবিউজ হবে, থায়াজাইড ডাইউরেটিক্স অ্যাবিউজ হবে। তারপর হাইপোম্যাগনেসিমিয়া হবে। অনেকগুলা ডিজিজেস আছে, এগুলোর মধ্যে দু একটা বলতে পারলেই হবে, 2 থেকে 3টা বলতে পারলেই এনাফ। সো প্রথম 3টা বললেই হয়, যে হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিংস সিনড্রোম, রেনিন সিক্রিটিং টিউমার, এগুলো বললেই হয়, ঠিক আছে। এরপর আসি যে রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম বাই পটাশিয়াম ইনফ্লাক্স ইনটু সেল। পটাশিয়াম ইনফ্লাক্স ইনটু সেল হইলে পটাশিয়াম যদি সেলের মধ্যে ঢুকে যায়, ব্লাড স্ট্রিমের মধ্যে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে, তখন হাইপোক্যালেমিয়া হয়ে যাবে। তো রিডিস্ট্রিবিউশন কখন হয়? ইনসুলিন, এপিনেফ্রিন, আলফা ব্লকার, অ্যালকালেমিয়া এক্সেট্রা, এগুলোর কারণে রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল, মানে ইনফ্লাক্স ইনটু দ্য সেল হয়, ঠিক আছে। ইনসুলিন, এপিনেফ্রিন, আলফা ব্লকার, অ্যালকালেমিয়া এক্সেট্রা। তারপর আসছে হলো রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয়ে যায়, ফিচার্ড বাই হাই প্লাজমা রেনিন অ্যান্ড অ্যালডোস্টেরন, ঠিক আছে। রেনাল আর্টারিটা স্টেনোসিস হয়ে যায়, তখন হাই প্লাজমার মধ্যে রেনিন আর অ্যালডোস্টেরন অনেক বেড়ে যাবে। রেনিন আর অ্যালডোস্টেরন কী করে? অ্যালডোস্টেরন স্পেসিফিক্যালি কী করে? রেনিন যদি বেশি বেড়ে যায়, তাহলেই তো এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 বেড়ে যাবে, তার ফলে অ্যালডোস্টেরনটা বেড়ে যাবে। অ্যালডোস্টেরন বেড়ে গেলে কী করে? আমরা আগেও পড়ছি যে পটাশিয়াম বেড়ে যাবে, ঠিক আছে। পটাশিয়াম সেলের মধ্যে ইনফ্লাক্স করবে, ইট ইজ আ ফ্যাক্টর দ্যাট ইনফ্লাক্সেস পটাশিয়াম ইনটু দ্য সেল ফ্রম দ্য ব্লাড, ঠিক আছে। সো এই ফিচার্ড বাই হাই প্লাজমা রেনিন অ্যান্ড অ্যালডোস্টেরন। আর ম্যালিগনেন্ট হাইপার টেনশন, ঠিক আছে, ফিচার্ড বাই হাই প্লাজমা রেনিন অ্যান্ড অ্যালডোস্টেরন, এটারও যে ক্লিনিক্যাল কন্ডিশনটা সেম, ম্যালিগনেন্ট হাইপার টেনশন, ঠিক আছে। সো এই ছিল হইল কজেস অফ হাইপোক্যালেমিয়া উইথ সাম ডিজিজেস ইন উইচ দে অকার। ফাইনালি আমরা পড়বো হইল কনসিকুয়েন্স অফ হাইপোক্যালেমিয়া। হ্যাঁ, আমরা হাইপারক্যালেমিয়ার কনসিকুয়েন্স পড়ছি, আমরা হাইপোক্যালেমিয়ারও কনসিকুয়েন্স পড়ব। এখানে কার্ডিয়াক অ্যারেথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, মাসল ক্র্যাম্পস, মায়ালজিয়া, ফ্যাটিগ এক্সেট্রা। তারপর প্যারেসিস, প্যারালাইটিক আইলিয়াস, রেসপিরেটরি মাসল প্যারালাইসিস, রেনাল ডিসফাংশন, হাইপোক্যালেমিক নিউরোপ্যাথি বলে এটাকে, রেনাল ডিসফাংশনকে। হাইপোক্যালেমিক নিউরোপ্যাথি ইজ ফিচার্ড বাই, হাইপোক্যালেমিক নিউরোপ্যাথি হইলে কি হয়? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, রেনাল ইনসাফিসিয়েন্সি, নেফ্রোস্ক্লেরোসিস, ইন্টারস্টিটিয়াল নেফ্রাইটিস। তাহলে কনসিকুয়েন্সেসগুলো আরেকটা বার পড়ে নেই, এটা মুখস্থ জিনিস, এখানে বোঝার কিছু নেই, মুখস্থই করতে হবে। কার্ডিয়াক অ্যারেথমিয়া হইলে, তারপর কার্ডিয়াক অ্যারেস্ট হইলে, মাসল ক্র্যাম্পস হইলে, মায়ালজিয়া হইলে, ফ্যাটিগ হইলে,
প্যারালাইসিস, প্যারালাইটিক আইলিয়াস, রেসপিরেটরি মাসল প্যারালাইসিস, রেনাল ডিসফাংশনের ফিচার কী কী, নেফ্রোটিক ডায়াবেটিস ইনসিপিডাস, রেনাল ইনসাফিসিয়েন্সি, নেফ্রোস্ক্লেরোসিস, ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস, এই জিনিসগুলা হলো কনসিকোয়েন্সেস অফ হাইপোক্যালামিয়া। তো এই ছিল আমাদের পটাশিয়াম সম্পর্কে যত ইম্পর্টেন্ট কথাবার্তা ছিল, পাস করার জন্য যতটুকু লাগবে ততটুকু। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।